তোকে সারা জীবন রাজরানী মতো যত্ন রাখা তৌফিক আল্লাহ যেন আমাকে দেন। আবির নিচে আসতেই আলী আহমেদ খান ধীর কণ্ঠে ডাকলেন, আবির। জি আব্বু। তুমি কি অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছ? জি। কেন? একটু দরকার ছিল, কিছুদিনের মধ্যে রেখে দিব। আলী আহমেদ খান তপ্তস্বরে বললেন। আমি রাখার কথা বলিনি আবির, এটা তোমার অ্যাকাউন্ট, তোমার যখন ইচ্ছে টাকা তুলবে, কিন্তু টাকাটা কেন তুলেছ সেটা আমার জানা প্রয়োজন। মিম আস্তে করে বলো, ভাইয়া আমাদের অনেক টাকা সালামি দিয়েছে বড় আব্বু। আলী আহমেদ খান গুরুভাব কণ্ঠে বলো, এখানে 1000 টাকা কথা হচ্ছে না মা, লাখের কথা হচ্ছে, তাও 4-5 লাখ নয়। তুমি যাও এখান থেকে। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আবিরের নিস্তব্ধতা আলী আহমেদ খান সহ্য করল, মোজাম্মেল খান সহ্য করতে পারল না। রাগী স্বরে বলল, ব্যবসা লজ খেয়ে সেখানে শুধু শুধু টাকা নষ্ট করো না আবির। তোমার যদি মনে হয় তোমার পক্ষে ব্যবসা চালানো সম্ভব নয়, তবে ছেড়ে দাও, আমাদের ব্যবসাতে মনোযোগ দাও। অ্যাকাউন্টে টাকাগুলো এমনি এমনি জমা হয় না, তোমার আব্বুর কষ্টে জমানো টাকা এগুলো। আবির 2 আঙ্গুল কপালে হাত রেখে মেঘের দিকে তাকালো, মনে মনে বিড়বিড় করে বলো, তোকে পাওয়ার জন্য আর কত বকা আমার খেতে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। আলী আহমেদ খান পুনরায় বলেন, দেখো আবির, তুমি যথেষ্ট বড় হয়েছ, কি করলে ভালো হবে কি করলে ক্ষতি হবে সেটা তুমি খুব ভালোই বুঝো। যাই করো বুঝে শুনে করবা। আবির অনিচ্ছা হেসে বলল, আমি যা করি বুঝেই করি, আর যা করব তা বুঝে করব ইনশাল্লাহ। আবির রান্নাঘরের দিকে চলে গেছে। মোজাম্মেল খান রাগী স্বরে বলল, ভাইজান এই ছেলে সত্যি তোমার তো, নাকি কোথাও থেকে তুলে আনছিলা? এমন ঘাটতারামি করতে আমি আজ পর্যন্ত তোমাকেও দেখিনি। আলী আহমেদ খান মলিন হেসে বললেন, তুই আবিরকে রাগিয়ে দেস বলে এমন করে। আরও তুলো মাথায়। আজ নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলছে, কাল তোমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবে, পরশু আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলবে, তখনও কিছু বলবা না? আলী আহমেদ খান হেসে বলল, আমার অ্যাকাউন্ট থেকে তুললেও তো অ্যাকাউন্ট থেকে তোলার সাহস হবে না। তানভীর সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে বলল, আব্বু তোমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে ভাইয়া কী করবে? তুমি যার নামে টাকা জমাচ্ছ সে তো তোমার ভাইয়া। রাতে ফুপিরা এসে খাওয়া দাওয়া করে গেছে। আগামীকাল বিকেলে রাকিবের গায়ে হলুদ। খুব বড় অনুষ্ঠান না করলেও কাছের মানুষ আত্মীয় স্বজনরা থাকবে। জান্নাতের শ্বশুরবাড়ি সবাই আগামীকাল দুপুরের দিকে রাকিবদের বাসায় চলে যাবে। এদিকে মেঘ আর মিমকে পাঠানোর জন্য জান্নাত আইরিন দুজনে খুব রিকোয়েস্ট করছে। মোফাজ্জল খান প্রথম দিকে রাজি না হলেও জান্নাতের জোরাজুরিতে বাধ্য হয়ে রাজি হয়েছে। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত হতে মোজাম্মেল খান নীরবতা ভেঙে বলল, তানভীর, আবির, আজ বিকেলে তোমরা বাসায় থেকো। আবির ভুরু কুঁচকে বলল, আজকে দুপুরের পরে রাকিবের বাসায় যেতে হবে। কেন চাচ্চু? আমার এক বন্ধু আসবে, সাথে তার ছেলেও আসবে। আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, আসলে আসবে, আমাকে থাকতে হবে কেন? আসলে ওনারা মেঘকে দেখতে আসবে, যদি পছন্দ হয় তাহলে কথা আগাবে। মোজাম্মেল খানের কথা আবির যেন আকাশ থেকে পড়েছে। তানভীর বসা থেকে দাঁড়িয়ে বলল, বনুকে দেখতে আসবে মানে? কিসের দেখা দেখি? মেঘের মনের ভেতর কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে। আব্বু কি বলেছে? ছেলে দেখতে আসবে মানে বিয়ে? নিরুদ্বেগ ভঙ্গিতে আবিরের দিকে চেয়ে আছে, তবে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই। বাহিরে আবির যতই শান্ত থাকার চেষ্টা করুক না কেন, রাগে আবিরের শিরা উপশিরায় নীল হয়ে গেছে। চুল থেকে কানের পাশ দিয়ে ঘাম পড়ছে। আবির এক আঙ্গুলে ঘাম মুছছে। মোজাম্মেল খান ধীর কণ্ঠে বলল, রকিব আমার পুরানো বন্ধু, অনেক বছর পর দেশে আসছে, মেঘকে দেখতে চাচ্ছে, তাই বাসায় আসতে বলছি। তানভীর আগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার বোনের কি রূপ বের হয়ে যে ওকে দেখতে আসবে? আপনি ওনাদের কল দিয়ে আসতে নিষেধ করেন, আমার বোনকে আমি কারো সামনে যেতে দিব না।
আলী আহমেদ খান ঠান্ডা কণ্ঠে বলল, তানবীর মাথা ঠান্ডা করো, ওনারা আসতে চাইছে আসুক, আমরা দেখি। তাদের কথা যদি ভালো না লাগে তাহলে মেঘকে আনবই না। মেঘ আহম্মক হয়ে বসে আছে আবিরের দৃষ্টি প্লেটের দিকে। তানবীর রাগে উল্টোপাল্টো আচরণ করলো। আবির কোনো কথা বলছে না। তানবীরের বাড়াবাড়ি বুঝতে পেরে আবির বাম হাতে আবিরের উরুতে হাত রাখলো, যেন চুপ করে যায়। ইকবাল খান তানবীরকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তানবীরের চিল্লাচিল্লি থামার নাম নেই। সে মেঘকে কারো সামনে আসতে দিবে না মানে দিবেই না। আবিরের ইঙ্গিত বুঝতে পেরে তানবীরের মেজাজ আরও তুরঙ্গে উঠে গেছে। তানবীর ভেবেছিল আবির তার আব্বুকে কিছু বলবে, কিন্তু আবির উল্টো তানবীরকে থামতে বলছে। তানবীর আগে ভাতের প্লেট ধাক্কা মেরে উঠে চলে যাচ্ছে। সবার দৃষ্টি তানবীরের দিকে। ইকবাল খান ভারী কণ্ঠে বলল, খাবারটা? তানবীর আগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেল। তিন ভাই টুকিটাকি আলাপ করছে। আবির কোনো দিকে না তাকিয়ে প্লেটের খাবার শেষ করে উঠে গেছে। ওঠার সময় মেঘের চোখে চোখ পড়ল। মেঘের চোখ ছলছল করছে, গভীর দৃষ্টিতে আবিরকে দেখছে। হয়তো আবিরের মন বোঝার চেষ্টা করছে। আবির সহসা চোখ সরিয়ে চলে গেল। টানা 2-3 ঘন্টা তানবীরকে ডাকার পরও তানবীর দরজা খুলছে না। এদিকে মেঘের রুমে শুয়ে শুয়ে কান্না করছে। মিম মেঘের পাশে বসে মেঘকে বোঝানোর চেষ্টা করছে। আবির ছাদে দাঁড়িয়ে আছে। দুপুরের দিকে তানবীর রুম থেকে বেরিয়ে ফোঁস-ফোঁস করে সোজা ছাদে গেল। তানবীরকে দেখেই আবির নিঃশব্দে হেসে এগিয়ে আসলো। আবিরের হাসি দেখে তানবীর রাগে কটমটো করে বলল, তুমি আমার বোনকে বিয়ে করবা নাকি করবা না? আবির তানবীরকে আলতোভাবে জড়িয়ে ধরে পিঠে আস্তে করে চাপড় মেরে বলল, এত মাথা গরম করলে কিভাবে হবে ভাই? তুই তো জানিস তোর বোনকে ছাড়া আমি চোখে ঝাপসা দেখি। আব্বু এসব কি শুরু করেছে? তুমি কিছু বলনি কেন? তোর বাপের চোখে আমি বহু বছরে জেল খাটা আসামি। আমি যাই বলতে যাব উনি তার উল্টো মিনিং বের করবে। তার থেকে চুপ থাকাই শ্রেয়। তার মানে বিকেলে তারা বনুকে দেখতে আসবে? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, বাসায় কে আসলো কে গেল তাতে আমার মাথা ব্যথা নেই। তবে আমার সম্পত্তির দিকে নজর দিতে গেলে আগে আমার সাথে তাকে বসতে হবে। তানবীর ভুরু কুঁচকে তাকিয়ে আছে। আবির পকেট থেকে ফোন বের করে তানবীরকে একটা ছবি দেখালো। তানবীর ছবি দেখে মুচকি হেসে বলল, সাবাস, তুমি আমার বোনের যোগ্য পাত্র। আবির মেকি স্বরে বলল, তোর বোনকে বলিস যেন সাজুগুজ করে থাকে। কার জন্য? আমার জন্য। তানবীর ভুরু কুঁচকে বলল, ঠিক আছে বলবো। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি নিচে আসো, নাটক দেখতে হবে। তুই যে, আমি আসছি। আবির আর তানবীর আজ সারাদিন বাসায়। তানবীর সোফায় বসে ফোনে গেম খেলছে। মেঘকে তানবীর সাজার জন্য বলেছে। মেঘ সাজা তো দূরে, চুল এলোমেলো করে পাগলের মতো রুমে শুয়ে আছে। আবিরের উপর রাগে মেঘ গা জ্বলছে। কিছুক্ষণের মধ্যে আবিরও নিচে আসলো। দু ভাই পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে বসেছে। তানবীরের দেখা দেখি আবিরও ফোনে গেম খেলায় মনোযোগ দিল। মোজাম্মেল খান রুম থেকে বের হতেই তানবীর জিজ্ঞেস করল, আপনার মেহমান কখন আসবে? আমরা কতক্ষণ যাবত অপেক্ষা করছি। মোজাম্মেল খান চোখ সরু করে দুজনকে দেখল। হালিমা খানের দিকে তাকিয়ে চোখের ইশারায় কিছু জানতে চাইল, কিন্তু উনি ঠিক বুঝতে পারছে না কিছু। ইকবাল খান এসে আবিরের পাশে বসলো। এর মধ্যে আলী আহমেদ খান রেডি হয়ে রুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলেন, ওনারা এখনও আসলো না? সবাই টেনশন করছে। এদিকে আবির তানবীরের মনোযোগ ফোনে। মালিহা খান আবিরদের কাছে এগিয়ে এসে রাগী স্বরে বলল, কোথায় এগিয়ে গিয়ে তাদের নিয়ে আসবি? তা না করে তোরা ঘরে বসে খেলছিস। আবির উদাসীন কণ্ঠে জিজ্ঞেস করল, আমরা ওনাদের জন্য ঠিক কোথায় গিয়ে অপেক্ষা করব আম্মু? মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে বলেন, যেতে হবে না কোথাও, আমি আগে কল দিয়ে দেখি। তানবীর ভাব নিয়ে বলল, ঠিক আছে। মোজাম্মেল খান পরপর 3 বার কল দেওয়ার পর রিসিভ হলো। মোজাম্মেল খান মিষ্টি করে হেসে জিজ্ঞেস করলেন, তোমরা কখন আসবে? আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি। আমরা আজ আসতে পারবো না বন্ধু, জরুরি কাজে আটকে গেছি। কবে আসবে তাহলে? বলতে পারছি না, খুব শীঘ্রই আমেরিকায় ফিরতে হবে আমাদের। তোমাদের সাথে পরে কথা হবে। আল্লাহ হাফেজ।
কল কাটতেই তানবীর আবিরের দিকে তাকিয়ে মৃদু হাসল। আবিরের উষ্ণতায় কিছুটা প্রশস্ত হলো। সহসা আবির স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করল, ওনাদের আনতে কোথায় যেতে হবে? মোজাম্মেল খান সন্দেহ দৃষ্টিতে আবির আর তানবীরের দিকে তাকিয়ে আছে। তাদের ব্যবহার খুব অদ্ভুত। ওইদিকে রকিব সাহেবেও আসছেন না। মোজাম্মেল খান কিছুক্ষণ ভেবে গুরুভাব কণ্ঠে বলল, তোমরা যে যার কাজে যেতে পারো। তানবীর সোফা থেকে উঠতে উঠতে মিমকে বলল, এই মিম, বনুকে বল তাড়াতাড়ি রেডি হতে, আর তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে। রাকিব ভাইয়ার গায়ে হলুদে যেতে হবে। আলী আহমেদ খান আস্তে করে বললেন, রাতে থাকা দরকার নেই, প্রোগ্রাম শেষ হলে বাসায় চলে এসো। আচ্ছা। আবির কিছুক্ষণ আগে বেরিয়েছে, প্রয়োজনীয় কিছু জিনিস কিনে রাস্তা অপেক্ষা করছে। তানবীর রাস্তা থেকে আবিরকে নিয়ে গেছে। পিছনে মিম আর মেঘ বসা। মেঘ চোখ বন্ধ করে বসে আছে। আব্বুর প্রতি যতটা না রাগ উঠছিল, তার থেকে কয়েক গুণ বেশি রাগ আবিরের উপর। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, আবির ভাই কি সত্যি আমাকে ভালোবাসেন? রাকিবের বাসা আসতেই রাকিব সূক্ষ্ম নেত্রে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির ভুরু নাচাতেই রাকিব দ্রুত কণ্ঠে বলল, আমার কালকে বিয়ে, এটা কি তোর মাথায় ছিল? থাকতে হবে না কেন? জেনে শুনে এত বড় রিস্ক আমায় পাঠিয়ে দিলি যে? আমার কখনো কোনো কাজে ভয় লাগেনি, অথচ আজ ভয় লাগছে। রিয়াটার কথা খুব মনে পড়ছিল। আমার কিছু হলে মেয়েটার বিয়ে ছাড়াই বিধবা হয়ে যেত। আবির মুচকি হেসে বলল, এত সহজে তোর কিছু হতে দিব না আমি, চিন্তা করিস না। আগে চাচ্চু হবি, তারপর। এমন সময় মেঘ আসছে। মেঘকে দেখে রাকিব আবিরকে প্রশ্ন করল, তারপর কি, মরে যাইস? বাহ আবির, বাহ। দেখছো মেঘ, তোমার আবির ভাই আমাকে মরে যেতে বলছে। মেঘ রাশভারী কণ্ঠে বলল, উনি তো চায় আমরা সবাই মরে যাই, তাহলে উনি মুক্তি পেয়ে যাবেন। মেঘের মুখে এমন কথা শুনে আবির ভুরু যুগল নাকের গুড়ায় টেনে নিল। মেঘের মনে এক আকাশ অভিমান, যা তার তাকাতে ফুটে ওঠে। রাকিব স্তব্ধ হয়ে গেছে। এর মধ্যে জান্নাত এসে বলল, মেঘ চলো, তোমাকে শাড়ি পরিয়ে দিই। না আপু, শাড়ি পরার মতো মন মানসিকতা নেই আমার। কেন, কি হয়েছে? মেঘ ঢোক গিলে আকুতি কণ্ঠে বলল, হয়তো খুব শীঘ্রই আমার বিয়ে দাওয়াত পাবে। জান্নাত ভুরু কুচকে চেয়ে আছে। মেঘ চোখ মুছে মিমের পাশে সোফায় গিয়ে বসল। রাকিব জান্নাতকে ইশারা দিতেই জান্নাত ভিতরে চলে গেল। আবির সোফার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মিম তুই ভিতরে যা। মিম সঙ্গে সঙ্গে উঠে গেছে। আবির মেঘের পাশে বসে মোলায়েম কণ্ঠে বলল, কি হয়েছে তোর, এত অভিমান করছিস কেন? মেঘ চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়ছে। মেঘ দু হাতে বারবার চোখ মুছছে। আবির আবারও জিজ্ঞেস করল, কথা বলবি না? মেঘ কাঁদতে কাঁদতে বলল, মেয়েদের আপন বলতে কেউ থাকে না। যদি কখনো কাউকে আপন মনে হয়, তবে তার সঙ্গে না হয় কথা বলবো। আবির দুর্বোধ্য দৃষ্টিতে মেঘের ক্রন্দনরত দৃষ্টতা চেয়ে আছে। মেঘের নিরন্তর কান্নায় আবিরের হৃদয় ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। তবু নিজেকে নিয়ন্ত্রণ করে শান্ত স্বরে বলল, নিষ্করুণ এই পৃথিবীতে হয়তো কেউ আছে যে তোকে তার পৃথিবী মনে করে। তোর স্বামীপে তার মন অনুজিত হয়। খোঁজে দেখিস, তোর আশেপাশে এমন কেউ আছে যে তোর কণ্ঠস্বর শোনার জন্য প্রতিনিয়ত ছটফট করে, চিৎকার করে বললেই কেউ কারো আপন হতে পারে না। মেঘ কাঁদছে আর বিড়বিড় করে বলছে, সে কেউটা কি সারা জীবন কেউই থাকবে? আবির মৃদু হেসে বলল, হয়তো না, সময় হলে ঠিকই আপন করে নেবে। মেঘ আর চোখে আবিরকে দেখে তাচ্ছিল্য স্বরে বলল, হ্যাঁ, তবে আমাকে নয়, হয়তো আমার লাশটাকে। আবির তেজপূর্ণ কণ্ঠে চিৎকার করল, একটা থাপ্পড় মারবো তোকে। কথাটা বলতে বলতে হাত উপরে তুলল আবির। ক্রোধিত আখিতে চাইল মেঘের অভিমুখে। ক্রোধে আবিরের নাকের ডগা ফুলে উঠছে। মেঘ কিছুটা সরে গিয়ে তাকালো আবিরের দিকে। ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আবির সঙ্গে সঙ্গে হাত নামিয়ে নিল। মেঘ ভুরু কুচকে ভেজা কণ্ঠে বলল, থামলেন কেন? এখন থাপ্পড় দিলে অনুভব করতে পারবো, লাশ হয়ে গেলে তো আর পারবো না। দেন। আবির আবারও চিৎকার করল। মেঘ
আবির উঠে পাশে থাকা একটা কাঠের চেয়ারে শরীরের সর্বশক্তি দিয়ে লাথি মেরে রুম থেকে বেরিয়ে গেছে। মেঘ কিছুক্ষণের সে পথে নিশ্চুপ চেয়ে রইল, তারপর সোফার ওপর দুপা তুলে হাঁটুতে মুখ লুকিয়ে বসে আছে। মেঘ এখানে আসতে চাইছিল না, কিন্তু তানবীর জোর করে নিয়ে আসছে। এখানে আসার পর থেকেই তানবীর, আসিফ আর আরিফ আড্ডায় মগ্ন হয়ে আছে। 10 মিনিট হয়নি আবির এক গ্লাস শরবত নিয়ে আসছে। মেঘের মাথায় হাত রাখতে মেঘ আঁতকে উঠে তাকালো। আবির পাশে বসে শান্ত স্বরে বলল, শরবতটা খান। মেঘ শক্ত কণ্ঠে বলতে চাইল, খাবো না, কিন্তু আবিরের আগ্নেয়গিরি লাভার ন্যায় লাল বর্ণ চোখ পড়লে ভয়ে আর কিছুই বলল না। শরবতের গ্লাস নিয়ে ঠক ঠক করে গ্লাস ভর্তি শরবত শেষ করে ফেলল। আবির ধীর হস্তে মেঘের দু চোখ মুছে ঠান্ডা কণ্ঠে বলল, গায়ে হলুদে প্রোগ্রামে এসে এভাবে কাঁদলে মানুষ উল্টাপাল্টা ভাববে। এখন শান্ত হ, কিছুক্ষণ রেস্ট নে, পরে বাসায় গিয়ে আবার কাঁদিস। মেঘ আকুল কণ্ঠে শুধালো, আমি কাঁদলে আপনার বুঝি খুব ভালো লাগে? আবির মনে মনে আওড়ালো, তোর চোখে পানি দেখলে কলিজা ফেটে যায় আমার। আবির এক পলক মেঘের দিকে তাকিয়ে উঠে চলে যাচ্ছে। মেঘ মলিন কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু বলবেন না? আবির কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেছে। আবিরের এমন আচরণে মেঘের বড্ড অভিমান হলো। আবির বেরিয়ে যেতেই জান্নাত, আইরিন, মিম একে একে ডেকে গেছে, কিন্তু মেঘকে এক চুলও নাড়াতে পারেনি। আবির বাসা থেকে বেরিয়ে কোথায় যেন চলে গেছে। রাকিব ফোনের ওপর ফোন দিচ্ছে। আগামীকাল রাকিবের বিয়ে, কোথায় একটু আনন্দ করবে, কিন্তু বন্ধুর জন্য তা উপায় নেই। 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, আবির ফোন ধরছে না, বাসায় ফিরছে না। রাকিব, আসিফ, তানবীর একের পর এক কল দিয়েই যাচ্ছে, কারো কলই রিসিভ করছে না আবির। মেঘ চুপচাপ বসে বসে সবার কর্মকাণ্ড দেখছে। মনের ভিতরে ভয় হচ্ছে ঠিকই, কিন্তু সে কল দিবে না বলে জেদ ধরে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর আবির বৃষ্টিতে অর্ধেক ভিজে বাসায় আসছে। আবিরকে দেখেই রাকিব হুঙ্কার দিয়ে উঠল, কোথায় গেছিলি তুই? তোর গেস্টের সাথে কথা বলতে। ফোন ধরে বলা যেত না তোর যন্ত্রণায় কি বিয়েটাও করতে পারবো না? আবির মলিন হেসে বলল, সরি। রাকিব এবার গলার স্বর নিচু করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবির? আরে কিছু হয়নি। আবির রুমে ঢুকতে মেঘের দিকে এক পলক তাকালো। আবিরকে রুমে ঢুকতে দেখে মেঘ পা নামিয়ে স্বাভাবিকভাবে বসেছে। আবির একটা চেয়ার টেনে এক পাশে বসে পড়েছে। আইরিন তাড়াতাড়ি করে একটা তাওলে নিয়ে আসছে। আবিরের অর্ধেক শরীর ভেজা। আইরিন স্বাভাবিক স্বরে বলল, নাও মাথাটা মুছো, আমি আসিফ ভাইয়ার একটা শার্ট নিয়ে আসছি। আবির গম্ভীর কণ্ঠে বলল, তাহলে শার্ট কিছুই লাগবে না আমার। আইরিন ভুরু কুচকে ভারী কণ্ঠে বলল, এমনিতেই ভিজে আসছো, আবার মাথা মুছতেছ না, পরে কিন্তু সর্দি লেগে যাবে। আবির ভাবুক স্বরে বলল, তারপরে কি নিউমোনিয়া আক্রান্ত হয়ে মরে যাব? আইরিন কপট রাগ দেখিয়ে বলল, বাজে কথা বলো কেন, নাও মাথা মুছো। আবির ভারী কণ্ঠে বলল, মরে গেলে মাথা মুছে কি করব? নিয়ে যা তোয়ালে। মেঘ তরিত বেগে বসা থেকে উঠে এসে আইরিনকে থেকে তাওয়ালে নিয়ে শক্ত কণ্ঠে বলল, আইরিন একটা শার্ট নিয়ে আস। আইরিন শার্ট আনতে চলে গেল। মেঘ আবিরের চুল মুছতে মুছতে রাগী স্বরে বলল, আমি কাউকে মরে যেতে বলিনি। এক সময় রাকিব ওদের ডাকতে রুমে আসে। এই দৃশ্য দেখে দুহাতে মুখ লুকিয়ে ঠাট্টা স্বরে বলল, আমি মনে হয় ভুল রুমে চলে আসছি, এখন কি করব? আবির তপ্ত স্বরে বলল, মাপ চা। মেঘ আবিরের থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি ঠিক রুমে এসেছেন, ভিতরে আসুন। রাকিব ঠাট্টার স্বরে আবারও বলল, বন্ধু, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিস। রাকিব বিড়বিড় করতে করতে রুমে আসলো। যে জীবনে এমন যত্ন পেলাম না, সে জীবনের প্রতি ধিক্কার জানাই। মেঘ তাহলে সরিয়ে আবারও সোফায় গিয়ে বসলো। এই রুমে কোনো মানুষজন নেই। গায়ে হলুদের মঞ্চ, ভিতরের দিকে একটা বড় রুম করা হয়েছে। আত্মীয় স্বজন, এমনকি তানবীরও মঞ্চের কাছে আড্ডা দিচ্ছে। মেঘের ভালো লাগছিল না বলে এই রুমে এসে বসেছিল। মেঘের জন্য আবিরও এই রুমে এসে বসেছে। রাকিব মঞ্চ যায়, আবার একটু পর পর আবির
মেঘকে নিতে আসে। আইরিন আসিফের একটা শার্ট মেঘকে দিয়ে চলে গেল। মেঘ শার্ট এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, এটা পরে আসুন। শার্ট পরে কি হবে? মরে গেলে তো লাশই হয়ে যাব।